আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নির্বাচন কোন পথে। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন নতুন প্রজন্মের সুবক্তা আছেন। আমার পাশে রয়েছেন নাসিব ওয়াহিদ ফাইজাল, চেয়ারম্যান জিয়া সাইবার ফোর্স জেডসিএফ। আরও আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি। তো আসুন আমরা আলোচনা শুরু করি। মুজাহিদ ভাই, আপনাকে নিয়েই শুরু করতে চাই প্রথম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা আপনাদের একজন নেতা বলেছেন। এটা বিষয়ে আমরা তার বক্তব্য শুনেছি, আপনার বক্তব্য শুনতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ। যারা এনটিভিকে দেখবেন সামনে তাদেরকেও দেখুন যে এইবারের যে আমরা নির্বাচনে আলোচনা নিয়ে আসতেছি, এটার আগে তো আমরা দেখেছি গত বছরের 5 আগস্টে যে অভ্যুত্থান, সেটার একটা হিস্ট্রি আছে, বা গণ অভ্যুত্থান যে একটা আমাদের কনটেক্সট, সেটা ভুলে গেলে আসলে হবে না। শেষ গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন করে বাংলাদেশ গড়তে এবং নতুন করে ইলেকশনের প্যারাডাইমটা কি হবে, সিস্টেমটা কি হবে, আগামী দিন লিডারশিপ কি কি জবাবদিহিতার মধ্যে থাকবে, নাকি অটোক্রেট শেখ হাসিনার মতো মাফিয়া স্টাইলে চালাবে, এটার একটা আমাদেরকে কিন্তু রোড ম্যাপ দিয়েছে অলরেডি। মানে আগামী দিনে আমরা যেই ক্ষমতা যাই না কেন, বা যাকে আমরা চুজ করব না কেন, ইভেন জনগণকেও সচেতনতা দিচ্ছে যে কোন টাইপের লোকের ভোট দিলে কি রকম হতে পারে। এবং এই যে সিস্টেম, এক্সিস্টিং যে সিস্টেমটা রয়েছে, কনস্টিটিউশনাল সিস্টেম, যে সিস্টেমটা আমাদেরকে এইরকম অটোক্রেট বানাচ্ছে, সেটার ব্যাপারে মানুষের মধ্যে বীতশ্রদ্ধা চলে এসেছে। এই সংবিধান আমাদেরকে তৈরি করেছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের যে গণ অভ্যুত্থানের যে 2000 শহীদের আকাঙ্ক্ষা, সেটা হলো যে একটা স্বচ্ছ মিনিমাম সংস্কার, যেটা রাষ্ট্রকে যথেষ্ট পরিমাণ শক্তিশালী করবে ইনস্টিটিউশনালি। পাশাপাশি এখানে যে লোকগুলো হত্যা করেছে তাদেরকে যদি জবাবদিহিতার আন্ডারে না হয়, তাহলে আগামী দিনে এরকম অনেকে হত্যা করবে কিন্তু দায় মুক্তি পেয়ে যাবে। আমরা অলরেডি দেখেছি একটা ঘোষণাপত্র হয়েছে, সেটা আসলে একটা আই ওয়াশ টাইপের আমার কাছে মনে হয়েছে। এবং অনেক জায়গায় মনে হচ্ছে জেনারেল ক্ষমা, মানে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো আওয়ামী লীগকে, কারণ বিচারের কথাটা খুবই সূক্ষ্মভাবে এসেছে এবং জুলাই গণঅভ্যুত্থানের আলোচনাটা খুবই সূক্ষ্মভাবে এসেছে, অল্পভাবে এসেছে আর কি। তো সে জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, উনি হয়তো আমাদের একটা মন্তব্যের ক্ষেত্রে উনি বলেছেন যে যদি এইরকমই থাকে, রাষ্ট্রের কোনো সিস্টেমের প্যারাডাইম শিফট না হয়, শুধুমাত্র রিজিম চেঞ্জ হয়, জাস্ট হ্যান্ড ওভার টু দ্য পাওয়ার টু দ্য আদার পার্টিস, তাহলে আলটিমেটলি এটা আমাদের এই নির্বাচন আমরা চাই না। সেই জায়গা থেকে তার এটা মন্তব্য ছিল। নির্বাচনের বিপক্ষে কেন যাবে? অবশ্যই আমরা দল গঠন করেছি নির্বাচন করার মাধ্যমে, এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ অবশ্যই ডেফিনেটলি তার রাইট পার্সনকে চয়েস করবে বাংলাদেশকে গভর্নেন্স করার জন্য। এই গভর্নেন্স করার ক্ষেত্রেই তার কি সিস্টেম, গভর্নেন্স তো কনস্টিটিউশনের মাধ্যমে হয়, এই সিস্টেমের মাধ্যমে হয়। সেই জায়গা থেকে বারবার আমাদের দাবির জায়গাটা হচ্ছে, রাষ্ট্র যদি সুস্থ চালাইতে হয়, একটা সুস্থ সিস্টেম বা ব্যবস্থা লাগে, সেই ব্যবস্থার জন্য যে পদ্ধতি বা গাইডলাইন, সেটাকে আমরা কনস্টিটিউশন বলতেছি। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান 1 বছর তো হয়ে গেছে দিস গভর্নমেন্টের, এবং এই গভর্নমেন্ট 1 বছর পরে বলেছেন যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচন দিবেন এবং এটাই হলো তাদের নেক্সট জব। এখন যদি এরা সংস্কার, যেটা আপনারা বলছেন, যদি গভর্নমেন্ট না করে, তাহলে কি আপনারা নির্বাচন প্রতিহত করবেন? আপনারা দেখেন, এই গভর্নমেন্ট প্রথম যখন আসতে, তার আগে তাদের কিন্তু ম্যান্ডেটই ছিল সংস্কার। খেয়াল করেন, আপনি এখন বলছেন নির্বাচন তো অবশ্যই ডেফিনেটলি বারবার ইউনূস সাহেব সেদিন কিন্তু বলেছেন যে, উনি বলেছিলেন যে আমাদের সংস্কার, এবং পরবর্তীতে না হলে কিন্তু সমস্যাটা আবার ফিরে আসবে, উনি আবার কিন্তু বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে। সুতরাং তার দায়িত্ব শুধুমাত্র নির্বাচন করা যেরকম, ঠিক একইভাবে বিচার এবং সংস্কার করা। না হলে এই যাদেরকে আসামি বলছে, তারা এসে আমাদের এই জুলাই যারা শহীদ হয়েছে, আহত, তাদের ফ্যামিলিকে কি নিরাপত্তা দিবে? সে জায়গা থেকে এখন নির্বাচনে আমরা যাবো কি যাবো না, কি প্রতিহত করব, সেটা সময় বলে দিবে। বাট আমরা মনে করি আমাদের রাজনৈতিকভাবে স্ট্যান্ড হলো যে ডেফিনেটলি সরকারকে ইলেকশনে যেতে হলে এই বিষয়গুলোকে মিনিমাম লেভেলের একটা স্ট্যান্ডার্ড লেভেলে যেন আনে, সেটা আমাদের দাবি। আপনি বলতে পারেন এটা নিয়ে আমরা আন্দোলন করতে পারেন, রাজনৈতিকভাবে তো আমার আন্দোলন করার কথা বলার অধিকার আছে নাকি? অবশ্যই সেই জায়গা থেকে অবশ্যই আমরা অবস্থান নিতে পারি, তো যে হ্যাঁ, আমরা যে জন্য আন্দোলন করলাম, যে জন্য অভ্যুত্থান করলাম, সেটা যদি আমরা না মিনিমাম না পাই, তাহলে আমরা আসলে কোন রাষ্ট্র চাইতেছি? তো সেই জায়গা থেকেই সরকারের কাছে আমরা দাবি যে আমরা যেন এইরকম না হয়, এই যেন নির্বাচনের জন্য না যায় ওনারা। অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারি একটা শব্দ যুক্ত করে দিয়েছে, তাহলে আমাদের এই ভাইগুলোকে জীবন ফিরিয়ে দিতে হবে কথার সাথে। কিন্তু নির্বাচন হবে না, যদি আপনি এই ভাইগুলোকে ফিরিয়ে দেন তাহলে হতে পারে। তাহলে এটার আকাঙ্ক্ষাটা ধারণ। তো আমরা এবার আসি ফাইজাল ভাইয়ের কাছে, আপনার কাছে। আপনি মুজাহিদ ভাইকে শুনবেন। জি, ওনারা বলছেন যে যে সংস্কার, সেটা বিচার সংস্কার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে যেতে চায় না। বাট অলরেডি গভর্নমেন্টের 1 বছর চলে গেছে, এবং ওনারা যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট মানে আপনাদের যেটা চাহিদা ছিল সেটা করতে পারে নাই। সুতরাং দিস গভর্নমেন্ট অথর্ব গভর্নমেন্ট আপনাদের চোখে। তো এখন যদি এই গভর্নমেন্টকে যদি আপনি আরো কিছুদিন দেন,
তাহলে কি আপনাদের যে ইয়েটা মানে চাওয়াটা সে গভর্নমেন্ট পূরণ করতে পারবে কিনা? আপনার কাছ থেকে শুনি যে সরকার বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, উৎসব মুখর। আপনি কি মনে করেন? ধন্যবাদ সকল দর্শককে এবং আজকে উপস্থিত বক্তা যে আলোচনা করলেন ওনার আলোচনাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। উনি যেহেতু একটি রাজনৈতিক দলের একটি গুরুত্বপূর্ণ স্থানে আছেন, সুতরাং ওনার স্থান থেকে উনি বেশ কিছু ইস্যু এনেছেন। গণ অভ্যুত্থানের বিষয়ের ওনাদের জুলাই সনদের একটা বিষয় এনেছেন, এক্সিস্টিং সিস্টেম, কনস্টিটিউশনাল রিফরমেশন, তারপর মিনিমাম সংস্কার, এই সবগুলি মিলিয়ে ওনারা একটা কথায় এসেছে এবং এই সরকারের উপরেও ওনারা কিছু দায় বর্তিয়েছেন যে এই সরকার 1 বছরের মধ্যে অনেক প্রত্যাশাই পূরণ করতে পারেনি। এবং এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে নির্বাচন আসলে কোন পথে যাচ্ছে। নির্বাচন সরকার, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনি বলছেন যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আনন্দমুখর। ঠিক এই জায়গাটায় যখন আমরা দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন বক্তব্য শুনতে পাচ্ছি। যেমন এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি উনি একটি সভায় বলে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে একটা ষড়যন্ত্র চলছে। এত বছর পরেও রাজনীতিতে আমরা যে বহুল প্রত্যাশিত জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থা বা একটি নির্বাচন চাচ্ছিলাম, সে নির্বাচনটি হতে না দেওয়ার জন্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে তো তাই ধরবো, যেহেতু উনি বলছেন একটি রাজনৈতিক অবস্থান থেকে যে নির্বাচন হবে না বা হতে দেওয়া হবে না। হ্যাঁ, এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে সংস্কার হয়েছে কিনা, সংস্কার হচ্ছে কিনা, বা এখন সংস্কারের প্রক্রিয়া চলমান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বারবারই কিন্তু বলেছেন যে আমরা এমন একটি জাতি চাই, এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার সম্মিলিত কন্ট্রিবিউশন থাকবে। বিএনপি তার 31 দফায় জাতীয় সরকারের কথা বলেছে যেখানে নির্বাচিত সকল দলের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা নিশ্চিত করার রূপরেখা দেওয়া হয়েছে। আমরা বারবার সংস্কার ঐক্যমত্য কমিশনে আমরা কিন্তু বারবার যে সকল সংস্কারের সঙ্গে, বেশিরভাগ সংস্কারের সঙ্গেই আমরা কিন্তু একমত প্রদান করেছি যে হ্যাঁ এইগুলো, এই রিফরমেশনগুলো এই সরকারের পক্ষে করা সম্ভব। 31 দফাতে ওনারা যে সংস্কার চাচ্ছে সেই 31 দফাতে সংস্কারগুলো রয়েছে। 31 দফাতে আসলে রাষ্ট্র কাঠামো মেরামতের আপনি যদি ওনাদের যে বক্তব্য ওনারা বলতেছে যে এজেন্সি, স্টিল এজেন্সিরা আপনাকে আপনার মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করছে এবং তারাই এখনো নিয়ন্ত্রণ করছে। ডিজিএফআই এর কথা পরিষ্কারভাবে তারা বলেছে যে ডিজিএফআই এখনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং অ্যাডমিনিস্ট্রেশন নিয়ন্ত্রণ করছে। তা ইলেকশনের সময় তো এই ডিজিএফআই নিয়ন্ত্রণ করবে। এখন দেখেন, খুব মজার একটা কোশ্চেন করছেন। আজকে যখন এই টক শোতে আসি তখন দেখলাম নিউজ যে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সচিবের কথোপকথন ফাঁস, টেন্ডারের কত % কার সঙ্গে ভাগাভাগি হবে এটা নিয়ে। কিছুদিন আগে গুলশানের একজনের কাছ থেকে চাঁদাবাজির, গুলশানের এক আওয়ামী লীগের নেতার কাছ থেকে বেশ বড় একটা অঙ্কের চাঁদাবাজির ভিডিও ফ্ল্যাশ, সেখানে দেখা গেল যে উপদেষ্টা আসিফ মাহমুদ জড়িত। সচিবালয়ে গেলে দেখা যায় যে আপনার কি হলো যে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে, তারা বিভিন্ন ফাইল চেক করছে। এখন ইন্দা যদি সবাই ডিজিএফআই এজেন্ট হয় তাহলে ভাইয়ের কথা ঠিক আছে, বা হচ্ছে তাহলে আপনার বলা কথা ঠিক আছে যে ডিজিএফআই সবকিছু নিয়ন্ত্রণ করছে। আদারওয়াইজ আমাকে বলতে হবে যে এই অপকর্মগুলো যে কোনোভাবেই হোক মিডিয়াতে আসছে এবং এজন্য ওনারা মিডিয়ার উপরে নাখোশ। এখন এই নাখোশটা হতেই পারেন, আপনার অপকর্ম যে তুলে ধরবে আপনি তার উপর নাখোশ হবেন, এটাই স্বাভাবিক। এটা আমি হলেও তাই হব, আপনি হলেও তাই হবেন। এখন আমরা যে মূল জায়গাটিতে ছিলাম নির্বাচন, এখন নির্বাচন অবশ্যই বাংলাদেশে যে সরকার রয়েছে এই সরকার একটি ইন্টারিম গভর্নমেন্ট, যার একটা নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত এবং যে মেয়াদের ভিতরে একটি পরবর্তী জনগণের নির্বাচিত সরকার। আমরা কিন্তু গত 17 বছর জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি পাইনি, যার কারণে আসলে আমাদের জবাবদিহিতা ছিল না। রাজনীতি যদি জনগণের জন্য হতে হয় তাহলে সে রাজনীতি হতে হবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এবং সেই প্রতিনিধিত্ব নির্বাচিত করার জন্যই আপনাকে নির্বাচনমুখী ব্যবস্থায় যেতে হবে। হ্যাঁ, সংস্কার থাকতে পারে, বিভিন্ন কনস্টিটিউশন রিফরমেশন থাকতে হবে, থাকতেই পারে এবং থাকবে, উচিত।
যেমন সংবিধানের 70 অনুচ্ছেদ, আমরা 31 দফায় বলেছি যে সংবিধানের 70 অনুচ্ছেদ থেকে আমরা এই যে নিজ দলীয় এমপি কখনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে গিয়ে কথা বলতে পারবে না, সেই জায়গাগুলোকে রিমুভ করার ব্যাপারে বলেছি। আপনার মনে করেন যে নির্বাচিত সরকার না আসলে আমাদের দেশে অনেক Stability অসুবিধা, থাকবে আমাদের না, আপনি দেশে foreign investment বিনিয়োগ পাবেন না। আসতেছে না। হ্যাঁ, অনেক কিছু এই যে বন্ধ হয়ে যাবে। 1 বছর যেটা আমরা দেখেছি যে সরকার ভালো চালিয়েছে, এটা দেখা যাচ্ছে যে আমাদের যে ইকোনমিক সাইডটা ছিল সেটাকে ডেভেলপ হয়েছে, কিন্তু বিনিয়োগ আসছে না। তো বিনিয়োগ ইজ এ ভেরি মানে একটা ভাইটাল প্রবলেম। আপনার এবং এর বিনিয়োগ জন্য ছাড়া আপনার ইকোনমিক যে ডেভেলপমেন্টটা ধরেন এখন আপনি দেখাচ্ছেন যে হ্যাঁ আমার রিজার্ভ আছে, এই আছে, সেই আছে, এটা কতক্ষণ টিকবে? সাস্টেনেবিলিটির একটা বিষয় আছে তো, তাই না? তো এই জায়গাগুলিকে আপনার যদি সমুন্নত করতে হয়, একটি দেশ, এত বড় জনসংখ্যার একটি দেশ, এত বড় শিল্পের একটি দেশ, এত বড় বিপ্লব হয়ে যাওয়ার পরে একটি দেশ একটি স্থায়ী বা এক সমাধান ছাড়া এটা চলতে পারে না এভাবে। আচ্ছা, আমরা একটু ব্রেক নিচ্ছি, একটা ব্রেক নিতে হচ্ছে আমাদেরকে। আমরা একটা দর্শক, আমরা একটা ব্রেকে যাচ্ছি। ব্রেকের পরে এসে আমরা আবার এই শুনবো আমাদের আলোচনা। আমরা একটা ব্রেকে যাচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। ভাই, হ্যাঁ, আপনার মতো এইরকম নেতা আমি দেখি নাই। আচ্ছা মিন্টু ভাই, তুমি যে বলেছিলে আমাকে জাহিদের সাথে বিয়ে দিয়ে দিবা, আরে বাহ, ধারাবাহিক নাটক জোনাকির আলো, তোমার একটা কথা কই, যে তোমার কাছে যে একটা কি জানি রচনা জিনিস আছে না, পাপ্পু রাজ, যে অস্ত্র না, পরিচালনা এটা কি লহা মুসাফির রনি। ভাই আমারে গুলি কইরা দুনিয়া থেকে সরাইয়া দিতে চাইছিল, আমি তবুও আর কিছু কই নাই। টেনশন করো না, আমি কোনো কিছু মিশিয়ে দেবো না। আচ্ছা জুলি, তোমার সব কথার মাঝে মানে কোনো কিছু ইনপুট না করলে হয় না? তোমার অনুরোধ করার কি, আমি অনুরোধ করছি। দাদু ভাই প্লিজ চলো না। এই কথা আমাকে বলো না দাদু ভাই। বাইরে গেলে কি হবে? আচ্ছা বাইরে যে যাইতে চাও, কেন যাইতে চাও বলো তো? বস বস বস। দেখবেন মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। বল, সবকিছু ঠিকঠাক বাবা। আপাতত এলাকার মধ্যে তোরা নতুন করে কোনো ঝামেলায় জড়াবি না। নিজের ভাত খাইয়ে পাওয়া মানে লাগ ঝামেলা করার কোনো দরকার আছে? আম্মা কথা সত্য তো, এই এলাকায় আমার চেয়ে বুদ্ধিমান লোক কিন্তু একটা। কে দেখছেন ভাই? আমি তো এর মাসুদও দেখতেছি না, বাপার দেখতেছি কি। রিদিশা চকোফান বিস্কুট নিবেদিত ধারাবাহিক নাটক ফাউল। ঠিক আছে, তো আমার মনে হইতেছে তোমরা আমার একটু সস্তা মনে করতেছো। যা করতেছো সব কিছু কিন্তু আমার গোসরে আছে। এবারে তুই কিডা? রচনা আল আমিন স্বপন, পরিচালনা তাইফুর জাহান আশিক। কি ব্যাপার জবা, তুমি একা একা এখানে কি করো? আমি মাসুদের সাথে দেখা করতে আসি নাই। ঠাকুর ঘরে কে রে, আমি কলা দেখবেন খাই না। বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তুমি কি জীবনে ভালো হবে না? ভন্ড টাউট বলবা না, আমার ইগোতে লাগে। দরজা খোলা আছে, হলে হলে করে আয়া পড়ো। ধারাবাহিক নাটক ছাত্রাবাস। তোমাকে না আমি ফেসবুকে রিকোয়েস্ট পাঠাবো, এখনকার ছেলেরা না ভালো না, ভন্ড হবে। রচনা মোসাব্বের হোসেন মুইব, পরিচালনা মাবরুর রশিদ পান্না। ডোন্ট ক্রস ইউর লিমিট। আজকে সন্ধ্যায় তোমার জীবনের সেরা সন্ধ্যা হবে। আমার ফ্ল্যাটমেন্টে আমাকে ধরে মারছে। তোমার ফ্ল্যাটমেট তোমারে মারছে। এই ছেলে, তুমি এত চিকনা কেন? ঠিক না? হোস্টেলের ডাল খেলে ফুলে যাবা। দেখতে শুনতে তো মাশাআল্লাহ ভালো। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। ওরা একদিন সারা দুনিয়া শাসন করবে, যে বসতির শেকড় হবে ন্যায় বিচার। ওরা নিয়ে তোমরা ছুটে যাবে, যে অঞ্চল দিয়ে ছুটবে সে অঞ্চল আরো সমৃদ্ধ হবে। উসমান বেকে সালাম। সিঙ্গার বেকআপ নিবেদিত, বাংলায় ডাবিংকৃত। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সংলাপ প্রতিদিন। আমরা আলোচনা করছিলাম নির্বাচন নিয়ে। তো জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করলাম। এখন আমাদের একটা নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচন। এটা আমাদের, আমরা অনেকেই বলি যে আমাদের রাষ্ট্রের রাজনীতিকরণ করা হয়েছে। কারণ আমরা মনে করি যে ইউনিভার্সিটি হলো আমাদের একটা ফ্যাক্টরি, যেখান থেকে ছাত্ররা ভবিষ্যতে দেশের যে রাজনীতি সেখানে আসবে। তো এটাকে আমরা দেখেছি যে এই মানে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এক সময়। এটাকে আমি মনে করি যে আমাদের একটা ষড়যন্ত্র। তো যাই হোক, আমরা ডাকসু নির্বাচন গতকাল আমাদের
ইয়ে ছিল যে লাস্ট ডেট আপনার নির্বাচনের নমিনেশন সাবমিটের। তো ডাকসু নির্বাচন নিয়ে আমি প্রথমে একটু মুজাহিদ ভাইকে আপনার কাছে শুনতে চাই। ওকে, ডাকসু ডেফিনেটলি এটা আমাদের আমি মনে করবো যে খুবই ফ্যাসিনেটিং একটা কাজ হলো বাংলাদেশের ইতিহাসে। গণঅভ্যুত্থানের কারণে আমরা করতে পারলাম এটা, এবং এই 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 ডাকসুটা আমাদেরকে আমি যেভাবে দেখি আর কি, এই কখনো ইতিহাসে এতগুলো প্যানেল দাঁড়ায়নি, এতগুলো প্রার্থী দাঁড়ায়নি, এবং যেটা আমাদেরকে খুব আশা দিচ্ছে এই কারণে যে আমরা গত 17 বছর ধরে ব্যাক বেঞ্চার পলিটিশিয়ান পেয়েছি। কী রকম ব্যাক বেঞ্চার? ছাত্রলীগ করেছে, অমুক করেছে, তমুক করেছে, ক্লাস করতো না, কোনো রকম অ্যাটেন্ড করতো, কয়দিন পর সে নেতা, তারপরে সে যুব, তারপরে সে মেইন দলে চলে যেত, চাঁদাবাজি করে বড় হতো। এইখানে যারা আসবে রাজনীতিতে তাদেরকে প্রমাণ করতে হবে ছাত্রদের সে লিডারশিপ হওয়ার যোগ্যতাটাকে ইন্টালেকচুয়ালি এবং তার অরাটরি সব দিক দিয়ে সে একদম ফিট একটা ইউনিভার্সিটিকে লিড দেওয়ার মতো, ইউনিভার্সিটি ছেলেদের আকাঙ্ক্ষা ধারণ করার মতো। এবং আমরা বলি যে বাংলাদেশে একটা মিনি পার্লামেন্ট, ডাকসুতে যারা থাকে এটা কিন্তু একটা সরকারের জন্য আলাদা একটা এক্সট্রা প্রেশার মনে করে। যে কোনো গভর্নমেন্ট আসলে এই যে ডাকসু যে ইউনিভার্সিটি ডেমোক্রেসি, এটা সবসময় অন্য গভর্নমেন্টকে কি করে খুব প্রেশারে রাখে। ইভেন আমাদের যে সোকল এই যে একটা হলে হলে যে টর্চারার সেন্টারগুলো ছিল, বা সরকারি দল যে সাধারণ ছাত্রের উপর যে পরিমাণ আধিপত্য বিস্তার করার যে ক্যাপাসিটি, সেটা শুধুমাত্র ডাকসু না থাকার কারণে হয়েছে। সুতরাং ডাকসু আমার কাছে ভেরি ইন্টারেস্টিং জিনিস, এবং এইটা আমার ডাকসু আমি মনে করি রাকসু জাকসু ইভেন সুযোগ থাকলে কলেজগুলোতে দেওয়া উচিত, তাহলে আমাদের শত শত লিডারশিপ অটোমেটিক্যালি তৈরি হবে। কিন্তু আমরা যতটুকু জানছি যে আপনারা ডাকসু নির্বাচন যেটা করতে চাচ্ছেন, সেখানে তারা শুধুমাত্র ছাত্রদের যে সমস্যা, হলের সমস্যা, তাদের এইগুলো নিয়ে নাকি তারা থাকবে। কিন্তু ডাকসু যদি রাজনীতির সাথে না আসে, তাহলে তো তারা রাষ্ট্রের কোনো বিষয়ে আসতে পারবে না। কিছু জিনিসের সাথে অটোমেটিক্যালি জড়িত। আপনি মনে হয় হলে বরাদ্দ দরকার, বরাদ্দ কে দেবে? গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে পলিটিক্স জড়িত, এটা হচ্ছে একটার সাথে একটা লেজুরের মতো জড়িত, এটা বললেও যাবে না। তা ইউনিভার্সিটির বাজেট দরকার, ইউনিভার্সিটিকে আপনার যে কোনো ইস্যু আসলে তো ডাকসুর একটা ভিপি তো অবশ্যই স্টেটমেন্ট দিবে, তারা কথা বলবে, এটা অতীতে হয়েছে, এটা কখনো বাদ যাবে না। যেটা চাচ্ছিল যে আপনি লেজুর ভিত্তিক পলিটিক্স নিয়ে একটা কোয়েশ্চেনের কথা আসতেছে যে হলগুলোতে পলিটিক্স হবে কিনা, সেটার সাথে যেহেতু আপনার ডাকসুতে হচ্ছে হলগুলোতে সংসদ হচ্ছে, সুতরাং ওখানে তাদের ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ চলে যাচ্ছে, এবং অটোমেটিক্যালি অমুক সমর্থিত তমুক সমর্থিত অলরেডি তো রাজনীতি আছেই, সে জায়গাতে কোনো সমস্যা কিছু দেখতেছি না। বরং এটা খুব ভালো একটা হবে যে ছাত্রের মধ্যে হেলদি কম্পিটিশন হবে, চমৎকার ডেমোক্রেসি হবে। এবং আপনি দেখেন যে বাংলাদেশের গত এক সপ্তাহ ধরে মিডিয়াতে শুধু ডাকসু নিয়ে কিন্তু আলোচনা। তার মানে বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে সর্বোচ্চ বিদ্যাপীঠে এখানে যে ছেলেগুলো তৈরি হবে, যেগুলো ম্যানিফেস্টো দিচ্ছে, তারা বাংলাদেশকে লিড দিবে। যেমন এক সময় বলতো যে বাংলা অঞ্চল যেটা চিন্তা করে আজকে, সেটা নাকি পুরো ইন্ডিয়া চিন্তা করে আগামীকাল। আমরা ইউনিভার্সিটি পড়তাম ঢাকা, তখন বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যেটা চিন্তা করে, বাংলাদেশ সেটা আগামীকাল চিন্তা করে। তো সেই জায়গা থেকে অবশ্যই যেখানে অ্যাডভান্স চিন্তা করে, সেই জায়গায় লিডারশিপরা যদি অ্যাডভান্স গাইডেন্স দিতে পারে জাতির জন্য, তখন এই মেসেজটা কিন্তু আমরা দেখি ডাকসুতে যা ভিপি ছিল সবাই কিন্তু ডমিনেন্ট সব দলের মধ্যে। আপনি বলে আমাদের মান্না ভাইকে বলেন, আপনি ভিভি নূরকেই বলেন, বা যে দলের আছে আমানুল্লাহ আমান, সব সহকারে বাংলাদেশের যত ভালো ভালো পলিটিশিয়ান তারা সব কিন্তু ডাকসু ভিপিতে ছিল। সো ডাকসু ইজ এ বিগ ইম্পর্ট। আমার ডাকসুর পাশাপাশি সব ইউনিভার্সিটি যদি করা যায়, বাংলাদেশ একটা এই অভ্যুত্থানের পরবর্তী ফ্রেশ লিডারশিপ পাবে, যেটা একটা নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে হেল্প করতে পারবে। জাতীয় নির্বাচনের আগে ডাকসু যে নির্বাচন হচ্ছে, এখান থেকে আমরা জাতীয় নির্বাচন কেমন হবে এটা একটা ধারণা পেতে পারি। আপনার কাছে শুনতে চাই ডাকসু নির্বাচনটার ব্যাপারে। আপনাদের দল পূর্ণ প্যানেল দিয়েছে। হ্যাঁ, যেটা আসলে অনেক চড়াই উতরাই পেরিয়ে ডাকসু হলো, কারণ মাঝখানে অনেকবার ছাত্র রাজনীতি বন্ধের জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন, বিভিন্ন রকম ক্যাম্পেইন করেছে যে ছাত্র রাজনীতি থাকা যাবে না। অবশ্য সব দিন শেষে সবাই প্যানেল দিয়েছে এবং একটি নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। ডাকসু নির্বাচন ডেফিনেটলি বাংলাদেশে আমরা অনেক সময় বলি যে পার্লামেন্টারি ইলেকশন কেমন হবে, তার একটা প্রাইমারি রূপরেখা বা তার একটা টেস্ট ম্যাচ বা পিচ ম্যাচ। কিন্তু আমার এখানটায় একটুখানি ডিফার আছে কি, যে ডাকসু নির্বাচন এটা নিয়ে জনগণের মধ্যে অনেক উদ্দীপনা থাকে, অনেকের অনেক উৎসাহ থাকে, কিন্তু দিস ইজ নট রিলেটেড টু দ্য ম্যাসিভ পিপল অ্যাক্রস দ্য বাংলাদেশ। কারণ বাংলাদেশের সংসদ নির্বাচনটা নির্ভর করে বিভিন্ন ভৌগোলিক অবস্থান, বিভিন্ন মানুষের মানসিকতা, কালচারাল প্র্যাকটিস, পলিটিক্যাল ডোমিনেন্স, কিন্তু ডাকসু নির্বাচন থেকে আমাদের যে মানে আমরা ওভারঅল যেটা দেখতেছি যে আমাদের রাজনীতিতে একটা নেতৃত্বে একটু
মানে আমাদের একটু ঘাটতি দেখছি, মানে যারা রাজনীতি করছেন তাদের নেতৃত্বের সমস্যা দেখছি আমরা, তাদের কোয়ালিটিতে সমস্যা দেখছি। সেই জিনিসটা যদি আমরা ডাকসু থেকে, যারা উনি যে মুজাহিদ ভাই যেটা বলেছেন যে ডাকসুতে এই নেতৃত্ব তৈরি হবে এবং নতুন প্রজন্ম যেটা রাজনীতিতে টেক ওভার করবে, কারণ আমাদের পুরনো প্রজন্মরা আস্তে আস্তে চলে যাবে, তো নতুন প্রজন্মরা যে টেক ওভার করবে তাদের জন্য এটা আমার মনে হয় একটা মানে প্রথম পদক্ষেপ। কি এখানটা আসলে হচ্ছে, দেখেন আপনি যদি বিগত একটা ফ্যাসিস্ট রেজিমের আমল চিন্তা করেন, এই সময় ছাত্রদের আসলে পলিটিক্যাল ওয়ার্ম আপ করার খুব একটা জায়গা ছিল না যে নেতৃত্ব হবে। ভিপি নুরও তো লাস্ট ডাকসু ইলেকশনে সে ভিপি হয়েছিল। এনসিপির এখন যারা বেশ আর কি উচ্চ পদে আছেন বা সভাপতি থেকে শুরু করে সবাই ছাত্র পরিষদে ছিল, কখনো গণ অধিকার পরিষদে ছিল। তো নেতৃত্ব তারা কিন্তু তৈরি করার জন্য আসলে প্লটটা পায়নি। ছাত্রদল দীর্ঘ সময় ঢাকা ভার্সিটি রাজনীতিতে কোনোভাবে তারা থাকলেও রাজনৈতিক চর্চা যেটা সেটা করতে পারেনি, কারণ তাদেরকে অধিকাংশ সময়ই ছাত্রলীগের নির্যাতনের মুখে থাকতে হয়েছে, সেশন জটে পড়তে হয়েছে, পড়ালেখা করতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি, ভার্সিটিতে যেতে পারেনি, অমানবিক আচরণ সহ্য করতে হয়েছে। সুতরাং রাজনীতির যে প্রপার প্র্যাকটিসটা টু বিং এ লিডারশিপ ক্রিয়েশন এটা হয়নি। কিন্তু আমার ধারণা যে হ্যাঁ, নতুন প্রজন্মের জন্য বা ভবিষ্যৎ প্রজন্ম যখন রাজনীতিতে আরও ইন্টারাক্টেড হবে তখনের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হবে এই ইউনিভার্সিটি কেন্দ্রিক রাজনীতিগুলো। কারণ এখন ফ্রেশ ব্লাডরা রাজনীতিতে আসছে, সো জেনারেশন চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু 4টা জেনারেশনের একটা সমন্বয় বর্তমান বাংলাদেশ। সুতরাং একটা জেনারেশন পলিটিক্স থেকে এইবারের পরে হয়তো পুরাটাই ওনারা সরে যাবেন, একটা জেনারেশন সরে যাওয়ার পথে যাবেন, একটা জেনারেশন লিডে আসবে, আর একটা জেনারেশন তৈরি হবে। সো দিস ইজ এ ভেরি ক্রনোলজিক্যাল ওয়ে অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইট যে হ্যাঁ, এত বছর পরে হলেও একটা সুন্দর ইলেকশন হওয়ার প্রত্যাশা আমরা করছি। মুজাহিদ ভাই, এইটাই প্রত্যাশা ছিল সবার যে রাজনীতিতে নতুন প্রজন্ম আসুক এবং নতুন প্রজন্মকে সবাই ওয়েলকাম করছে। কিন্তু আপনাদের নতুন প্রজন্ম যারা রাজনীতিতে আসছেন তারা যে ধরনের স্লোগান দিচ্ছেন রাজনীতিতে এসে, যে ধরনের অ্যাগ্রেসিভ কথা বলছেন, যে আজকে প্রথম আলোতে বলা হচ্ছে যে এনসিপি হঠাৎ করে এগ্রেসিভ, এবং তারা বলছে, আপনাদের নেতা বলছেন যে আর্মিদের ঘিলু নাই, এই যে কথাবার্তা, তারা বলছে আয়নাঘর ভেঙেছি, ডিজেফাই ভেঙে ফেলবো, এইগুলো কি সুস্থ রাজনীতি স্লোগান কিনা? আমি আসলে 1-2 জনের মন্তব্য দিয়ে পুরো জেনারেশনকে আমি ব্লেম করতে পারি না। তো আমি মনে করি যে যথেষ্ট একটা জেনারেশন পিছিয়ে আমাদের এই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয়েছে সব দলের ভিতরে। আপনি দেখবেন ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, এনসিপি বলেন বা বৈষম্য বলেন, একটা জেনারেশন কিন্তু হেভি একটা জেনারেশন তৈরি হয়েছে। তো কারো একটা শব্দ, কারো একটা স্টেটমেন্ট দিয়ে যদি আমরা ফুল জেনারেশনকে বলি যে এই জেনারেশনকে আক্রমণাত্মক কিনা, তাহলে আমি আবার কি হবো? তাহলে আমিও তো একজন আছি, পার্ট অফ দিস জেনারেশন। আমি মনে করি যে কোনো এক ব্যক্তি, আমি কোনো ইনস্টিটিউশনকে ওভারঅলি কথা বলতে পছন্দ করি না। আমি এভাবে বলতে পারি না যে বিএনপি সবাই চাঁদাবাজ। যেমন ভাই একটা খোঁচা দিয়ে বললো বৈষম্য ছেলের ভাগ পাই আসিফ মাহমুদ বা আমি বলি আসিফ মাহমুদের পিএস, আমি বলি ভাই আমি এটাকে ভাই আমি শেষ করি। আমি মনে করি যে পজিটিভ পলিটিক্স করার সময় এসেছে। আমি যদি নেগেটিভ বলা শুরু করি ঘন্টাখানিক বলতে পারবো, ওনাদের বলতে পারবো যে কবরস্থানে চাঁদাবাজি করতে, সেই জায়গা পর্যন্ত গেছে। এই জিনিস আমি পছন্দ করি না। ঠিক আছে, আমরা যেটা বলতে চাচ্ছি জেনারেশনের একটা হোপ আসছে। আমরা এই যে অ্যাকিউজেশনের পলিটিক্স, উনি বলছেন কনস্পিরেসি, এটা বাদ দিয়ে আমরা কোনো ইনস্টিটিউশনকে হিট না করি বাংলাদেশে, বলি হ্যাঁ আমাদের ইনস্টিটিউশনগুলো আরো বিশ্বমানের করা উচিত, যেগুলোতে সমস্যা আছে সেগুলো দূর করা উচিত। অ্যাজ এ ইনস্টিটিউশন আর্মিকে হিট করা কোনোভাবে পছন্দ করেন। ডিজিএফআই সব অফিসার খারাপ, পুলিশের সব অফিসার খারাপ, মানে এই ধরনের মানসিকতা জেনারেলাইজ নয়। স্পেসিফিক্যালি যদি কোনো অনেক নিকৃষ্ট লোক তো ছিল, আমরা যেভাবে দেখেছি যে জিয়া হাসান নাকি নামে একজন ব্যক্তি যে ছিল, তার তো কত লোক নিঃসঙ্গভাবে মানুষকে টুকরে, আপনাকে ইলিয়াস আলীকে নিঃসঙ্গ করার ক্ষেত্রে মানে টুকরো টুকরো করার ক্ষেত্রে যার ভূমিকা, তাকে আপনি কি মানুষ বলবেন? তাকে আর্মি অফিসার ট্রিট করা উচিত না আমার কাছে। কারণ বাংলাদেশের আর্মিতে ঐতিহ্য যে সম্মান, আমরা রেসপেক্ট দিই সবার আগে, সেই রেসপেক্টটা কিন্তু নষ্ট করেছে এরকম কিছু কুখ্যাত অফিসাররা। তো সেই দৃষ্টিগুলো থেকে যদি বলা যায় তাহলে ঠিক বলেছে। আপনাদের একটা সংস্কার যেটা দাবি যে এই যে ট্রেনটা ছিল মিলিটারিতে, সেটার একটা সংস্কার করা। মিলিটারি যদি আমাদের ওভারঅল আমরা সবাই জানতাম যে আপনি নিজে একটু বলতেছেন অনিয়ারে যে আমাদের 57 জন অফিসার ইতিহাসে কখনো মারা যায়নি। এই যে আমার কলিগ যদি মারা যায় 19 মানে আমাদের 9 সালে, সেটার ব্যাপারে এখনো চুপ কেন? আমি আজব হয়ে গেলাম। মানে যেই কমিশনে থাক না কেন, এটার ব্যাপারে আমার ভাই মারা গেল কেন কোনো দল বলতেছে না, কেন আর্মি অফিসাররা চিল্লাচ্ছে না, আমার কাছে বুঝে আসলো না। কেন ইন্ডিয়ার হাতে সেই জন্য
মানে আমার কথা বোঝেন, যদি এইরকম আর্মি থাকে, মানে আমার যদি দেখতে আর্মি মানে বাঘের মতো আসলে বিড়াল, তাহলে তো মানুষ কষ্ট পাবো। আমরা আমাদের আর্মিকে ওই জায়গাটা রাখতে চাই। বাংলাদেশে একটা বিশ্বের অন্যতম সেরা একটা কি হোক, আর্মি হোক, মিলিটারি হোক, আমরা সবাই মিলে সেটা বানাবো। কারণ আমাদের ভাই, আমাদের চাচারা, আমাদের সবাই সিনিয়ররা এখানে আমাদের দেশকে রক্ষা করবে। তো সে জায়গা থেকে আমি মনে করি না এরকম স্টেটমেন্টটা ওভারঅল কাউকে দেওয়া উচিত। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, কারণ আমরা ফাইজাল ভাইকে পেয়েছি, উনি জিয়া সাইবার ফোর্স জেডসিএফ এর চেয়ারম্যান। তো বাংলাদেশে এখন একটা নতুন টেকনোলজি এসেছে, সেটা হলো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইখান দিয়ে এই এআই দিয়ে নাকি, আমি জানি না, আপনি আপনার কাছে জানতে হবে যে এই এআই দিয়ে কি কি নেগেটিভ জিনিস করা যেতে পারে। খুব সাম্প্রতিক একটি টক শোতে এআই নিয়ে আমার কথা হয়েছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে তথ্য প্রযুক্তির বর্তমানে একটা চূড়ান্ত পর্যায়ে, যেখানটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষকেই কৃত্রিমভাবে উপস্থাপন করা যাচ্ছে। অর্থাৎ আপনি দেখলে সহসা বুঝতে পারবেন না যে আসলে এটা কি রিয়েল না এটা, মানে আমাকে কি একদম আরেকজন বানানো যাবে, আপনাকেই মানে আমার ভয়েস করে, আপনার ভয়েস না, আপনার চেহারা, আপনার ভয়েস, আপনার মুভমেন্ট, ইচ অ্যান্ড এভরিথিং ক্যান বি ক্লোনড, এবং এমন একটা অ্যাক্টিভিটিস ওইটা দিয়ে করানো সম্ভব যেটা আপনাকে কোনোদিন হয়তো স্বপ্নেও ভাবেননি। সো দিস ইজ দা, এখন ধরেন সামনে নির্বাচন আসতেছে, এখন ধরেন কেউ নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, হঠাৎ করে সে দেখা গেল যে একটা ভিডিও আসলো, সে নিজে বলতেছে যে আমি উইথড্র করে ফেলছি, এটা কি করা সম্ভব হবে? জি, এই যে যেমন আমরা প্রথম বাংলাদেশে এআইয়ের অপব্যবহার আমরা দেখেছি কিছুদিন আগেই, যেটা আসলে একটি নামধারী ধর্মভিত্তিক দল তারা এআই দিয়ে অপপ্রচার শুরু করে। হ্যাঁ, এটার পরে আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক কাউন্টার ডিবাঙ্ক এরকম হওয়াতে মোটামুটি সবাই এখন এআইয়ের ব্যবহারে একে অপরের বদনাম সুনাম সবই বানায়। আবার অনেক প্রার্থীরা নিজেদের প্রচারণার ক্ষেত্রেও এআই দিয়ে ব্যবহার করছে। ধরেন গ্রামের মানুষ, যারা সহজ সরল মানুষ, যারা প্রযুক্তির সঙ্গে বা প্রযুক্তিগত উৎকর্ষতার এত খানিকটা বুঝে না, তাদের কাছে যখন দেখা যাচ্ছে যে একটা মেসেজ যাচ্ছে, আমি ধরেন আমার প্রতিপক্ষ একজন ভালো রাজনীতিবিদ আছে, সে ভালো করতেছে, আমি একটা ভিডিও করে দিলাম, তার একটা কোনো একটা মেয়ের সাথে সে কথা বলতেছে, সে একটা আপত্তিকর করে ফেলতেছে, এবং এটা আমি ভিডিওটা ছেড়ে দিলাম মার্কেটে, এটা করা সম্ভব? ডিফেক, আপনি ডিফেক সম্পর্কে যদি ন্যূনতম ধারণাও রাখেন, ডিফেক এমন একটা জিনিস যে আপনি সহজে, ভয়েস আমারই হবে, আপনার ভয়েস কেন, বললাম তো যে আপনি ওখানে, আপনি এমন একটা আপত্তিকর অবস্থায় আছেন যে জিনিসটা আপনি হয়তো কখনো ইমাজিনেশনই করেননি, কখনো করিও না। এটা আবার ডিফেক্টটাকে আপনার ল্যাবে টেস্টের মাধ্যমে, এটাকে ইসের মাধ্যমে হয়তো আপনি এটাকে ফেক প্রমাণ করতে পারবেন যে এটা আসলে রিয়েল না, ইট ইজ মেড বাই এআই অথবা অ্যানিমেটেড অথবা সুপার অ্যানিমেটেড বা সুপার ক্লোন। কিন্তু যখন আমি এটা প্রমাণ করলাম, ততক্ষণে সামাজিকভাবে আমি ধ্বংস হয়ে যাবেন। এটাই হচ্ছে মানে প্রযুক্তি। দেখেন, এই E=mc², আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত থিওরি এবং পারমাণবিক বোমা, পরমাণুর কিন্তু অনেক ভালো ব্যবহার আছে। পরমাণু চালিত সাবমেরিন আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যার মাধ্যমে পৃথিবীর অনেক এনার্জিজাইজ হচ্ছে, অনেক এনার্জি সেভও হচ্ছে। কিন্তু আবার এই পারমাণবিক বোমাই কিন্তু হিরোশিমা নাগাসাকিকে একদম মানবতার চরম বিপর্যয়, যেটা এই পারমাণবিক বোমার মাধ্যমে হচ্ছে। সো সায়েন্স অলওয়েজ হ্যাজ দ্য কার্স অ্যান্ড এ গুড সাইড। এখন আমরা কোনটা ইউজ করছি সেটা আমাদের একটা বিষয়। তো নেগেটিভটাই বেশি ইউজ করা হবে, নেগেটিভটা বেশি ইউজ করে। তাহলে এই জিনিসটা সচেতন করা দরকার আমাদের মানুষদেরকে, যে আমরা একটা ভিডিও দেখলাম, একটা ভদ্রলোকের একটা ভিডিও দেখলাম, আপত্তিকর মানে একটা মানে ভিডিও দেখলাম, এবং আমরা তো প্রথমে বিশ্বাস করবো যে এটাই হয়েছে, কিন্তু আসলে এটা এআই দিয়ে করা সম্ভব, তার ভয়েস, তবে সবকিছুতে এআই দিয়ে করা সম্ভব। আপনি কিছুদিন আগে আমি জাস্ট ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম যে ঢাকা ভার্সিটির ভিসি এবং যে সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে বোধহয় ছাত্র শিবিরের কিছু, সাদিক কায়েম নামক একজন, এই দুজনের ড্যান্সের একটা খুব সুন্দর ভিডিও চলছে। যদি রাত পোহালে শোনা যেত এই যে আপনার শোক দিবসে আর একটা আবহ বানিয়ে পেছনে শেখ মুজিবের ছবি টবি দিয়ে ওরা একটা ড্যান্স বানাচ্ছে। তো স্ক্রল করতে করতে আসলে এই ড্যান্সটা দেখলাম। এখন এই ড্যান্সটা তো আসলে সত্য হওয়ার কোনো কারণ নাই, বাট প্রত্যেকটা ভিডিওর এখানে রিয়্যাক্ট, পাবলিক কমেন্ট এবং ভিউজের পরিমাণ অবিশ্বাস্য, কয়েক মিলিয়ন। অর্থাৎ মানুষ ওটা দেখছে। যারা ইউটিউবে যারা পয়সা আয় করছে, ওদের জন্য তো এই কন্টেন্ট, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, এই জিনিসটা কিন্তু স্প্রেডেড হচ্ছে।
এটার পেছনের টপিক কি? ঢাকা ভার্সিটির প্রেজেন্ট ভিসি এবং সাদিক ক্যাম্প উভয়ই আগে আপনার ফ্যাসিস্ট আমলে তাদের দোসরদের সঙ্গে মিশে বিভিন্ন অনুষ্ঠানে হয়তো ছিল, এটা থাকতে পারে। তো এইটার কারণে এই যে ড্যান্স বানিয়ে কি সুন্দরভাবে উপস্থাপন করে দিছে, এটা অ্যানিমেশনের একটা কাজ করে দিছে। দেখেন এটা নিয়ে কিন্তু মানুষ কিন্তু কমেন্টে এত পরিমাণ গালি দিচ্ছে, এই লোকটা কিন্তু সোশ্যালি হ্যারাসড হচ্ছে। সুতরাং আপনি চিন্তা করেন নির্বাচনের আগে ঠিক আপনার একটা ছবি, আপনি আপনার এলাকায় প্রার্থী বা ভাই ভাইয়ের এলাকায় প্রার্থী, ভাই হয়তো একজন ভাই নামাজ পড়ে, হ্যাঁ ভাই দাঁড়িয়ে আছে, এখন ধরেন ওনার সাথে যদি একটা মেয়ের ছবি দিয়ে দেওয়া হয়, একটা স্ক্রিনশট আসলো বা একটা ভিডিও শট আসলো, ওনার অপোজিটে হোয়াটসঅ্যাপে একটা নারী আপত্তিকর অবস্থায় উনি এই পাশে রয়েছে, উনি ধরেন জামা পরে রয়েছে, এইটাকে বানায় স্যান্ডো গেঞ্জি বা খালিগা বানায় ফেললো, বানায় ছবিটা ছেড়ে দিল, ভয়েসও দেওয়া যাবে, ভয়েসও দিল, সবকিছুই দিল। এখন এইটা ওনার রিকভার করতে যতটুকু সময় লাগবে ততক্ষণে ওনার ভোটের স্বপ্ন শেষ। এটা তো বাস্তব, তাই না? সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য অ্যাবিউজমেন্ট অফ দ্য টেকনোলজি অ্যান্ড সুপার টেকনোলজি যেগুলো আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। হ্যাঁ, কন্ট্রোলের মধ্যে থাকা যেমন এই যে আপনার টেলিফোনিক কথোপকথন, করণীয় কি মুজাহিদ ভাই? আমি তো মনে করি আমাদের সামাজিকভাবে আমাদের একটা অবক্ষয় ঘটেছে। গত 17 বছর ধরে মানুষকে রেসপেক্ট দেওয়াটা ভুলে গেছি। কারণ আমরা যে কথাগুলো বললাম, আমি কিন্তু খুব ওনার কথাগুলোকে শুনে শুনে আমি ফিল্ট্রেশন করতেছি যে আমি যে কথাগুলো বলতেছি আমি কি পার্টি টোনে বলতেছি না আসলে অ্যাজ এ মানুষ হিসাবে রেসপেক্ট বোধ দিয়ে কথা বলতেছি, বা আপনি আমাকে কিভাবে দেখতেছেন। তাহলে আমাদের সামাজিক দেখার লেন্সটার সমস্যা হয়ে গেছে। অলওয়েজ উই সি এভরিথিং ফ্রম দ্য পলিটিক্যাল পার্সপেক্টিভ। সব কিছুকে পার্টি দৃষ্টিকোণ থেকে দেখার বাইরে মানুষ হিসেবে দেখা উচিত যে আমি যদি এই জায়গায় কষ্ট পাইতাম উনি কি রকম পাইতো আর কি। এইরকম দেখলে হয়তো অনেক জায়গায় আমরা আরো সংবেদনশীল হতে পারতাম। তো ইথিক্স অফ সোশ্যাল ইথিক্সটা আসলে ডাউন হয়ে গেছে। সেটা আমাদের কারিকুলাম থেকে সব জায়গায় নিয়ে আসা, ফ্যামিলি কালচারে রিটার্ন করা উচিত। পাশাপাশি আমরা তো বিশ্ববিদ্যালয়ে আমি ইথিক্স পড়াইতাম, দেখতাম যে সব জায়গায় ইথিক্স আছে আসলে। তো সোশ্যাল মিডিয়ারও ইথিক্স আছে, আমরা যেন এটা ব্যবহার করি এবং হুটহাট করে মানুষকে ব্লেমিং না করি। ইভেন আমরা আল্লাহ সূরা হুজরাত, সবচেয়ে সামাজিক সূরা হচ্ছে সূরা হুজরাত, যে কারো সম্পর্কে শোনা মাত্রই তুমি এটাকে স্প্রেড করবা না, জিনিসটা ফেক না রাইট, ইউ শুড রিচেক ইট ফার্স্ট, না হলে এটা কিন্তু বিশাল একটা কবিরা গুনাহ হয়ে যায়। ধর্মীয় ভাবে কিন্তু একটা কবিরা গুনাহ, মানুষের একটা জিনিস অন্যায় ভাবে মানে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে ইথিক্স। আচ্ছা, সোশ্যাল মিডিয়াকে আমরা ইথিক্স এর ভিতরে আনতে সক্ষম কতটুকু? না, ইথিক্সটা মানুষ, আমি দেখেন সবকিছু তো মানুষের সাথে জড়িত। এআই যেটা চালায় সেটা মানুষই তৈরি করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেটা বলতেছিলেন যে হিরো সময় ভাঙছে, আবার সেইটা দিয়ে আমরা আবার ভালো কাজও করতে পারতেছি। তো মানুষের ভিতরে যদি মানে নষ্ট হয়ে যায় সেই জিনিস তো আর কিছু ঠিক থাকবে না। আসলে আমাদের কয়েকটা জেনারেশনকে পচে গেছে। ডেফিনেটলি আমি আপনাদের বলছি এই সোসাইটিটা আসলে নষ্টর দিকে চলে গেছে। মেইন জায়গায় রুটে হিট করতে হবে। মানুষকে সম্মান দিতে পারতেছি না। এক্স্যাক্টলি, মানে মানুষকে সম্মান দিতে হবে। কারণ হলো যে প্রত্যেকে মানে তাদের নিজস্ব একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, সে তার বাচ্চা আছে, মেয়ে আছে। তারা যখন এই ধরনের একটা ভিডিও দেখে, আমাদের শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং সামাজিকতা, সামাজিক অবস্থা কেমন করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে আমাদের এই সংলাপ প্রতিদিন অনুষ্ঠান। আপনারা এই অনুষ্ঠানটা আবার দেখতে পারবেন আগামী বৃহস্পতিবার এই সময়ে। আর এই অনুষ্ঠানটা আপনারা আমাদের এনটিভির ওয়েবসাইটে দেখতে পারবেন। আপনাদেরকে আবার সকলে সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।